আচ্ছা দেখো, আমরা যে এই যে স্নায়ুতন্ত্র আমরা আগের দিন পড়া শুরু করেছিলাম। আমরা আগের দিন কি পড়েছিলাম? বিভিন্ন তোমার হচ্ছে নিউরনের গঠন সম্বন্ধে পড়েছিলাম, তাই না? আচ্ছা, এই নিউরনটা গঠনটা কি কি কাজে লাগে? হঠাৎ করে নিউরনটা গঠন হতেই গেল কেন, তাই না? তো আজকে আমরা কি দেখবো, এই নিউরন দিয়ে কি গঠিত হচ্ছে আমাদের দেহে, ঠিক আছে? বা এই নিউরন গুলো কোথায় কাজে লাগছে, সেই গঠনগুলো, যে গঠিত হওয়া যে অঙ্গগুলো, সেই অঙ্গগুলো কিভাবে কাজ করছে, ঠিক আছে? আর একটা জিনিস জানবো, যদি হঠাৎ করে আমাদের চোখের মধ্যে আলো পড়ে যায় তাহলে আমরা কি করব, বা কেন আমাদের এরকম হয়, ঠিক আছে? তো চলো আমাদের শুরু করা যাক আজকের সেশন। হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু ফিউচার টুডে। দেখো, আমরা আগের দিন যে প্রাণীদের সাড়া প্রদান এবং স্নায়ুতন্ত্রের যে চ্যাপ্টার শুরু করেছিলাম, তাতে আগের দিন আমরা কি দেখেছিলাম, যে বিভিন্ন অ্যাক্সন, ডেনড্রন, এগুলোর কাজ দেখেছিলাম, নিউরন সম্বন্ধে আমরা জেনেছিলাম, তাই তো? আজকে সেটাই আমরা কন্টিনিউ করছি। দেখো, নিউরন, আমরা স্নায়ু কোষ বা স্নায়ুতন্ত্র দুটো জিনিস নিয়ে গঠিত বলেছিলাম, একটা নিউরন, একটা নিউরোগ্লিয়া, ঠিক আছে? তো আজকে আমরা নিউরোগ্লিয়া সম্বন্ধে নিয়ে শুরু করব। দেখো, নিউরোগ্লিয়াটা কি জিনিস? এটা হচ্ছে একটা পরিবর্তিত যোগকলা। হ্যাঁ, আচ্ছা, পরিবর্তিত যোগকলাটা কি জিনিস এটা আমরা পরবর্তীকালে জানতে পারবো। আচ্ছা, কোনো কিছু প্রকার যোগকলা কাদের বলে? যেগুলো একটা অঙ্গের সাথে আর একটা অঙ্গের সংযোগ স্থাপন করে, তাই তো? যেমন এগুলো যোগকলার কি কি উদাহরণ আছে? যেমন আমাদের পায়ের হাড় বলতে পারবো, হাতের হাড় বলতে পারো। তারপর হচ্ছে আমাদের তরল যোগকলা হচ্ছে আমাদের রক্ত, ঠিক আছে? তো এইটা আমাদের হচ্ছে কি, এই কোষ সমষ্টিগুলো পরিবর্তিত হয়ে এটা যোগকলায় পরিণত হয়েছে, তাই এটাকে পরিবর্তিত যোগকলা নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, স্নায়ুতন্ত্রের যে কোষ সমষ্টি পাওয়া যায়, ঠিক আছে, তার মধ্যে 90%টাই হচ্ছে নিউরোগ্লিয়া, ঠিক আছে? 90%টাই হচ্ছে পরিবর্তিত যোগকলা, হলো? আচ্ছা, নিউরোগ্লিয়া একটা ব্যতিক্রম। কি? এরা স্নায়ু স্পন্দনটা পরিবহন করে না। এরা কি করে? এরা হচ্ছে নিউরন গুলোকে একে অপরের সাথে যোগ করে দেয়, নিউরোগ্লিয়া। এ কিন্তু স্নায়ু স্পন্দন পরিবহন করবে না, ঠিক আছে? আচ্ছা, তা এই যে নিউরোগ্লিয়ার যে আকৃতি, সেই আকৃতি অনুসারে নিউরোগ্লিয়াকে 3 ধরনের ভাগ করা হয়েছে, ঠিক আছে? 3 ধরনের হয়েছে। কি কি? একটা হচ্ছে তারকাকার, মানে তারার মতন দেখতে, এটা নাম দেওয়া হয়েছে অ্যাস্ট্রোসাইটস, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে স্বল্প প্রবর্ধক যুক্ত, মানে ওদের ডানাগুলো, ওদের যে শাখা প্রশাখাগুলো, সেগুলো খুব অল্প, ঠিক আছে? স্বল্প প্রবর্ধক যুক্ত এই ধরনের নিউরোগ্লিয়ার নাম দেওয়া হয়েছে অলিগোডেন্ড্রোগ্লিয়া, ঠিক আছে? আচ্ছা, যেগুলো ক্ষুদ্রাকার প্রবর্ধক যুক্ত, মানে ছোট ছোট যেগুলো নিউরোগ্লিয়া, তাদের নাম দেওয়া হয়েছে হচ্ছে মাইক্রোগ্লিয়া। তাহলে নিউরোগ্লিয়া কি জিনিস আমরা বুঝলাম। নিউরোগ্লিয়া হচ্ছে একটা এমন যোগকলা যেটা নিউরন গুলোকে একে অপরের সাথে ধরে রাখে, ঠিক আছে? একে অপরের সাথে ধরে রাখে। এরপরে দেখো হচ্ছে আমরা যে নিউরন বললাম না, তো নিউরন তো আর এক ধরনের হয় না, নিউরন বিভিন্ন ধরনের হয়। কেন? দেখো, যেই নিউরনটা আমাদের স্নায়ুস্পন্দনটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাবে, অর্থাৎ মাথার মধ্যে নিয়ে যাবে, সেই নিউরনটাই কি আবার আমাদের কাজ করার জন্য করবে নাকি? না, ওরকম নয়। নিউরনটা আমাদের 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা দেখো, ফার্স্ট হচ্ছে সংজ্ঞাবহ বা সেন্সারি নিউরন। আচ্ছা, সেন্সারি নিউরন কেন নাম দেওয়া হয়েছে? কোনো কিছু সেন্স করতে সাহায্য করছে, তাই তো? মানে কোনো কিছু, অর্থাৎ ধরো যদি কোনো গরম বস্তুর মধ্যে আমরা হাত দিই, তাহলে ওই গরমটা অনুভব করতে সাহায্য করছে, তাই না? আচ্ছা, তাই ওর নাম দেওয়া হয়েছে সেন্সারি নিউরন, ঠিক আছে? আচ্ছা, সেন্সারি নিউরন কি করে? আমাদের গ্রাহক, অর্থাৎ ধরো আমরা যদি কোনো একটা গরম বস্তুর মধ্যে হাত দিই, তাহলে হাতের যে আঙুলগুলো, এগুলো তো গ্রাহক হিসেবে কাজ করে। আচ্ছা, তো এই যে গ্রাহক থেকে স্নায়ু স্পন্দনটা, অর্থাৎ এই যে গরম যে উদ্দীপনাটা, হ্যাঁ, ওইটাই হচ্ছে স্নায়ু স্পন্দন। ওই স্নায়ু স্পন্দনটা কোথায় প্রেরণ করে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কোথায় থাকে? আমাদের মাথায় এবং শিরদাঁড়ার ভিতরে, ঠিক আছে? ওইখানটায় ও প্রেরণ করে, ঠিক আছে? এটা ওর কাজ। আচ্ছা, ও আর কি কাজ করে? আর কাজ করে হচ্ছে ও সংজ্ঞাবহ আর মিশ্র নার্ভ গঠনে সাহায্য করে, ঠিক আছে? আচ্ছা, অনেকের মধ্যে একটা ধারণা আছে যে নার্ভ আর নিউরন দুটো একই জিনিস। না, নার্ভ আর নিউরন কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, ঠিক আছে? নিউরন দিয়ে নার্ভ গঠিত হয়, ঠিক আছে? বুঝতে পারলাম? আচ্ছা, তারপরে হচ্ছে আজ্ঞাবহ
এবং মোটর নিউরন, ঠিক আছে। আচ্ছা, আজ্ঞাবহ নিউরনটা কি? এই যে স্নায়ুস্পন্দনটা, ধরো একটা গরম জিনিসে আমরা হাত দিয়েছিলাম, সেই গরমটা আমরা অনুভব করলাম, দিয়ে আমরা কি করবো, হাতটাকে সরিয়ে নেবো, তাই তো। আচ্ছা, এই যে সরিয়ে নেওয়া যে জিনিসটা, এটা কে কাজ করলো? আমাদের হাতের পেশিগুলো কাজ করলো, তাই তো। এই পেশিটা হচ্ছে আমাদের কারক হিসেবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, কারক মানে কি? কারক মানে হচ্ছে যে আর কি কাজটা করছে, তাই তো। আচ্ছা, তাহলে আজ্ঞাবহ নিউরন কি কাজ করবে? আমাদের যে ধরো গরম যে জিনিসটা হাত দিয়েছিলাম, ওটাকে সরিয়ে নেওয়ার যে অনুভূতিটা বা সরিয়ে নেওয়ার যে আজ্ঞাটা, সেই আজ্ঞাটা কোথায় থেকে নিয়ে আসে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারকে প্রেরণ করে, ঠিক আছে। অর্থাৎ যেখানটায় কাজ হবে সেইখানটায় স্নায়ুস্পন্দনটাকে প্রেরণ করে, বুঝতে পারলাম। আচ্ছা, এরপর হচ্ছে আর কি, আর আজ্ঞাবহ এবং মিশ্র নার্ভ গঠনে সাহায্য করে। আজ্ঞাবহ এবং মিশ্র নার্ভ গঠনে সাহায্য করে কে? এই আজ্ঞাবহ নিউরনটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি? সংযোগী বা অ্যাডজাস্টার নিউরন। আচ্ছা, সংযোগী মানে কি? সংযোগ করা, তাই তো, মানে যোগ করা। তাহলে এর নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা কি করতে পারে, এটা কি করবে? এটা হচ্ছে সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ যে নিউরন আছে, এই দুটোকে সংযোগ স্থাপন করবে, তাই তো। এই দুটোর মধ্যে সংযোগ স্থাপন করবে, মানে দুটোকে একসাথে যোগ করবে, বোঝা গেল। আচ্ছা, আর কি করে এরা? কোথায় থাকে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে ধূসর বস্তু তার মধ্যে এরা অবস্থান করে, বুঝতে পারলাম। তাহলে নিউরনের প্রকারভেদ তিনটে বোঝা গেল। আচ্ছা, তাহলে নিউরন ক ধরনের হয়? তিন ধরনের: সংজ্ঞাবহ, আজ্ঞাবহ, সংযোগী। সংজ্ঞাবহ নিউরন কি করে? স্নায়ুস্পন্দন গ্রহণ করে, তাই তো, গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে। আচ্ছা, আজ্ঞাবহ নিউরন কি করে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়ুস্পন্দন কারকে প্রেরণ করে। আচ্ছা, তা আর কি? সংযোগী নিউরন কি করে? এই যে সংজ্ঞাবহ আর আজ্ঞাবহ নিউরন দুটোকে একসাথে যোগ করে। এখানে একটা ছোট্ট একটা জিনিস দেখে নাও। এই যে আমরা স্নায়ুকোষ, নার্ভ, স্নায়ুতন্ত্র এটা বলছি না, এটা জিনিসটা কিন্তু একটা জিনিস নয়, হ্যাঁ। এটা হচ্ছে ধাপে ধাপে গঠিত হয়। কিভাবে? দেখো, স্নায়ুকোষ বা নিউরন, স্নায়ুকোষটা কি? নিউরন, তাই তো। নিউরনটাকে আমরা স্নায়ুকোষ বলি, হ্যাঁ, বাংলাতে। তাহলে নিউরন দিয়ে গঠিত হয় হচ্ছে স্নায়ুতন্ত্র, ঠিক আছে। নিউরন দিয়ে গঠিত হয় হচ্ছে স্নায়ুতন্তু, সরি, এখানটা ভুল লেখা হয়েছে, তন্তু। নিউরন দিয়ে গঠিত হয় হচ্ছে স্নায়ুতন্তু, ঠিক আছে। ওই স্নায়ুতন্তু দিয়ে গঠিত হয় হচ্ছে স্নায়ু বা নার্ভ, ঠিক আছে। বিভিন্ন স্নায়ুতন্ত্র দিয়ে গঠিত হয় হচ্ছে, স্নায়ুতন্তু দিয়ে গঠিত হয় হচ্ছে নার্ভ বা স্নায়ু, ঠিক আছে। ওই স্নায়ুগুলো একসাথে মিশে তৈরি হয় হচ্ছে স্নায়ুতন্ত্র। তাহলে দেখো, আমরা যেটা স্নায়ুতন্ত্র বলছি সেটা কিন্তু এই তিনটে জিনিসের সমন্বয়ে গঠিত হচ্ছে, ঠিক আছে। আর সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে নিউরন স্নায়ুতন্ত্রের, বোঝা গেল। আচ্ছা, দেখো, এইবার মোস্ট ইম্পর্টেন্ট আমাদের একটা জিনিস যেটাকে নাম দেওয়া হয়েছে, যেটা নাম হচ্ছে স্নায়ু বা নার্ভ, ঠিক আছে। এই যে এতক্ষণ ধরে আমরা নিউরন, তারপর নিউরোগ্লিয়া এইসব করলাম, এইটা দিয়ে গঠিত হয়ে হচ্ছে স্নায়ু বা নার্ভ। আগের ইয়েটাতে আমরা ইয়েও দেখলাম যে কি সম্পর্ক এই স্নায়ুর মধ্যে সাথে নিউরনের। দেখো, স্নায়ু কাকে বলে? আচ্ছা, যোগকলার আর আবরণে বেষ্টিত রক্তবাহ ও ফ্যাটকোষ যুক্ত স্নায়ুতন্ত্র গুচ্ছকে আমরা স্নায়ু বা নার্ভ বলে থাকি, ঠিক আছে। কি কি দিয়ে গঠিত হবে? রক্তবাহ, যোগকলাটার উপরে আবরণ বেষ্টিত থাকবে। যোগকলা মানে এখানে কি বলা হচ্ছে? যে নিউরোগ্লিয়াটাকে বলা হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, ওর উপরে আবরণ বেষ্টিত রক্তবাহ এবং ফ্যাটকোষ যুক্ত স্নায়ুতন্ত্র গুচ্ছকে আমরা নার্ভ বলবো, ঠিক আছে। আচ্ছা, এর তিনটে আবরণ থাকে, এই নার্ভের তিনটে আবরণ থাকে। সবচেয়ে বাইরেরটা যেটা, সেটাকে বলা হয় এপিনিউরিয়াম, এপিনিউরিয়াম। মাঝেরটা যেটা, সেটাকে বলা হয় পেরিনিউরিয়াম, ঠিক আছে। আর ভেতরেরটা যেটা, সেটাকে বলা হয় এন্ডোনিউরিয়াম। আচ্ছা, এই স্নায়ু বা নার্ভ কিভাবে গঠিত হয়? আগের দিন আমরা অ্যাকশন করেছিলাম তো, ওই অ্যাকশনের ওপরে এই যে এন্ডোনিউরিয়াম যে স্তরটা আছে, ওই স্তরটা অ্যাকশনের ওপরে ফার্স্টে গঠিত হয়, ঠিক আছে। ওই ওই অ্যাকশনের উপরে গঠিত হওয়ার পরে তারপরে আসে হচ্ছে পেরিনিউরিয়াম স্তরটা, ঠিক আছে। সেইটা ওর উপর দিয়ে গঠিত হয়ে অনেকগুলো স্নায়ু গুচ্ছ তৈরি করে। কি করে? অনেকগুলো স্নায়ু গুচ্ছ তৈরি করে।
এই স্নায়ু গুচ্ছগুলো মিলে একসাথে তার উপর দিয়ে যখন এপিনিউরিয়াম স্তরটা গঠিত হয়, তখন যে টোটাল যে স্নায়ু গুচ্ছটা তৈরি হলো ওইটাকে বলা হচ্ছে স্নায়ু বা নার্ভ। এইভাবেই নার্ভগুলো আমাদের দেহে গঠিত হয়। বিভিন্ন ধরনের যে নার্ভগুলো আছে আমরা পড়বো আস্তে আস্তে নার্ভগুলোর নাম। আচ্ছা দেখো, এরপরে যে আমরা স্নায়ু বললাম, এবার স্নায়ুগুলো ক ধরনের হয় দেখে নেওয়া যাক। দেখো, স্নায়ু 3 ধরনের হয়ে থাকে। কি কি? একটা বহির্বাহী স্নায়ু, অর্থাৎ যে স্নায়ুগুলো বাইরের দিকে আসবে। আচ্ছা, এই যে স্নায়ুগুলো বাইরের দিকে আসবে সেগুলো কি নিউরন দিয়ে গঠিত হবে? অবশ্যই আজ্ঞাবহ নিউরন দিয়ে, তাই না? কারণ ওখানে স্নায়ু স্পন্দনটা বাইরের দিকে আসে, তবেই তো আমরা কাজ করতে পারবো। আচ্ছা দেখো, তাহলে বহির্বাহী স্নায়ু কি করে? কেন্দ্রীয় নিউরন থেকে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনা ইফেক্টরে প্রেরণ করে। ঠিক আছে? কোথা থেকে কোথা অবধি বিস্তৃত থাকে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে এফেক্টর অবধি। ঠিক আছে? এফেক্টর মানে কারক। আচ্ছা, এগুলো কিছু উদাহরণ দেখো, অকিউলোমোটর স্নায়ু, তারপরে হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু। ঠিক আছে? এগুলো সব হচ্ছে বহির্বাহী স্নায়ুর হচ্ছে উদাহরণ। বোঝা গেল? আচ্ছা, এরপর হচ্ছে অন্তর্বাহী স্নায়ু। অন্তর্বাহী স্নায়ু মানে হচ্ছে কি? যে স্নায়ুগুলো উদ্দীপনা আমাদের বাইরে থেকে ভেতরে গ্রহণ করবে, তাই তো? অর্থাৎ আমাদের রিসেপ্টর থেকে, রিসেপ্টর মানে কি? যেগুলো হচ্ছে গ্রাহক, তাই না? গ্রাহককে রিসেপ্টর বলে, তাই তো? এই রিসেপ্টর থেকে উদ্দীপনা কোথায় নিয়ে যাবে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাবে। এগুলো কে করে? শুধুমাত্র অন্তর্বাহী স্নায়ুকে দেখো, অপটিক স্নায়ু দিয়ে কি আমরা কোনো কাজ করতে পারি? শুধু আমরা দেখতেই পারি, তাই না? তারপর হচ্ছে অডিটরি স্নায়ু দিয়ে আমরা শুধু শুনতেই পারি, তাই তো? আমরা শুধু শুনতে পারি, আমরা কোনো কাজ করতে তো পারি না ওইগুলো দিয়ে। তাহলে ওই স্নায়ুগুলো দিয়ে জাস্ট উদ্দীপনাগুলো ভেতর দিকে ঢোকে, তাই তো? তাই এটাকে বলা হচ্ছে অন্তর্বাহী স্নায়ু। আর বহির্বাহী স্নায়ু ঠিক সেরকম, উদ্দীপনাগুলো খালি বাইরের দিকে আসবে, তাই তো? আচ্ছা, এরপরে হচ্ছে মিশ্র স্নায়ু। এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে অনেক প্রশ্ন আছে। দেখো, মিশ্র স্নায়ুতে কিন্তু উভমুখী হবে, উভমুখী। ঠিক আছে? অর্থাৎ স্নায়ুগুলো কি করবে? উদ্দীপনাটা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ে যাবে, আবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারকেও নিয়ে আসবে। ঠিক আছে? এরকম কয়েকটা স্নায়ু হচ্ছে ভেগাস স্নায়ু আর ফেসিয়াল নার্ভ। ঠিক আছে? আচ্ছা, ভেগাস নার্ভটা হচ্ছে দশম করোটি স্নায়ু। হ্যাঁ, তোমাদের শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? দশম করোটি স্নায়ুর নাম কি হচ্ছে? ভেগাস নার্ভ। আচ্ছা, যদি বলে সবচেয়ে বড় নার্ভ কোনটা, তাহলেও কিন্তু আমরা ভেগাস নার্ভই বলবো। ঠিক আছে?